স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়তই আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়বো না, চলে যাব আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলোতে কি কি প্রধান প্রধান শিরোনাম হয়েছে। তো এই মুহূর্তে প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর প্রথমে শিরোনাম করেছে, 100 বছর পর জমিদাতার খোঁজে ঢাবি। নবাব স্যার খাজা সলিমুল্লাহর 600 একর জমিদান নিয়ে বিতর্ক, সত্য উদ্ঘাটনে হচ্ছে কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয় কি কারো দান করা না সরকারের খাস জমির উপর দাঁড়িয়ে আছে? প্রতিষ্ঠার 100 বছর পার হলেও সেই বিতর্কের অবসান হয়নি, বরং নানা সময়ে এই বিতর্ক দানা বেঁধে ওঠে। নবাব স্যার খাজা সলিমুল্লাহ দেশে উচ্চশিক্ষার প্রথম এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠায় 600 একর জমি দান করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে, যদিও এর দালিলিক কোনো তথ্য প্রমাণ নেই। এবং পাশে বড় করে দুটি ছবি দেখতে পাচ্ছি। আবার মাঠে 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভা, এবং তার পাশে আরো একটি ছবি রয়েছে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল নয়াপল্টনে বিএনপির সমাবেশ। আন্দোলনের সহিংসতা হলে খবর আছে বললেন কাদের, এবং পাশাপাশি আরেকটি শিরোনাম রয়েছে, খালেদা জিয়াকে মুক্তি না দিলে তৈরি থাকুন বললেন ফখরুল। এবং তার পাশে রয়েছে, এমপিদের শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল করা গেল না, অর্থ বিল পাস, আজ বাজেট পাস হবে, 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বহাল। প্রথমবারের মতো সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, তবে শেষ পর্যন্ত তা বহাল রাখতে পারেনি। এমপিদের চাপে শুল্কমুক্ত গাড়ির সুবিধা বহাল রেখে জাতীয় সংসদে অর্থ বিল 2024 পাশ হয়েছে। এবং তার পাশে রয়েছে, দুর্নীতি করলে কারো রক্ষা নেই বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে সরকার অভিযান শুরু করেছে জানিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি করলে কারো রক্ষা নেই। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক, দুর্নীতি করলে কারো রক্ষা নেই, যারাই দুর্নীতি করবে ধরা হবে। এবং নিচে রয়েছে, ডক্টর ইউনূসের মামলার বিচারক সহ 19 বদলি। এবং তার পাশে রয়েছে, বিরাট অক্ষরে শিরোপার গল্প লিখল ভারত। এবং আশ্রয় খুঁজছেন মতিউর, দ্বিতীয় দফায় গড়ালো ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। এবং তার পাশে রয়েছে, এক রাতে উধাও এনবিআর কর্তার 2 বাড়ির নামফলক, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠা এনবিআরের প্রথম সচিব ফয়সালের বাড়ি। জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালে ঢাকার প্লট ও ফ্ল্যাট ও ব্যাংক হিসাব আদালত ফ্রিজ করার পর খুলনায় তার সহায় সম্পত্তির তথ্য সামনে এসেছে। এমন পরিস্থিতিতে হঠাৎ করে তার খুলনার বাড়ির সামনে থেকে নামফলক সরিয়ে ফেলা হয়েছে। তো দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো প্রথমেই বড় করে একটি শিরোনাম করেছে, অপরাজিত চ্যাম্পিয়ন ভারত, এবং শিরোপা জিতেই বিরাট বিদায় কাহিনী। এবং তার পাশে রয়েছে, আতঙ্কে আমলারা, দুর্নীতিবাজদের সংখ্যায় সৎ কর্মকর্তারা অস্বস্তিতে। সৎ কর্মকর্তাদেরও এখন বিশ্বাস করছেন না অনেকেই। শুধু সরকারি কর্মচারী নয়, সবাই মিলে লুটপাট করছে বলছেন আলী ইমাম মজুমদার, সাবেক মন্ত্রী পরিষদ সচিব। সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান সহ বেশ কয়েকজন কর্মকর্তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য সামনে আসায় সরকারের বিভিন্ন দপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দুর্নীতিবাজ কর্মকর্তাও তাদের পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশ হওয়ায়, পাশাপাশি দুর্নীতি দমন কমিশন সহ গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করায় পুলিশ, কাস্টমস, প্রকৌশল ও প্রশাসন ক্যাডার সহ বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এবং নিচে রয়েছে, স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, মূল হোতের সহ গ্রেপ্তার 7। এবং তার পাশে রয়েছে, সুজায়া থেকে পালালো 60 থেকে 80 হাজার বাসিন্দা, গাজায় ইসরায়েলি অভিযান।
এবং তার পাশে রয়েছে দুর্নীতি করলে কারো রক্ষা নেই, অভিযান শুরু করেছে বললেন প্রধানমন্ত্রী। এবং বকেয়া আদায় হিমশিম, সরকারি অফিসের সঙ্গে পেরে উঠছে না বিদ্যুৎ অফিস। বছরের পর বছর বিল দেওয়া না সরকারি প্রতিষ্ঠান, বিল দেয় না সরকারি প্রতিষ্ঠান। বকেয়ার পরিমাণ প্রায় 20,000 কোটি টাকা। বকেয়া আদায়ে সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ। সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ বেড়ে চলেছে। বর্তমানে বিদ্যুতের বকেয়া দাঁড়িয়েছে প্রায় 20,000 কোটি টাকা। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের কাছে বকেয়ার পরিমাণ বেশি। বছরের পর বছর বিল না দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তার পাশে রয়েছে আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা। এবং নিচে রয়েছে সপ্তাহ জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস। সুরমা কুশিয়ারার পানি দ্রুত বাড়তে পারে, বৃষ্টি 3 থেকে 4 জুলাই পর্যন্ত থাকতে পারে। এবং নিচে রয়েছে সহিংসতা হলে খবর আছে, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের সভায় আব্দুল কাদের। এবং তার পাশে রয়েছে অন্যায়ের প্রতিরোধ করুন নয়াপল্টনে বিএনপি সমাবেশে মির্জা ফখরুল। দর্শক, এই ছিল দৈনিক সম্রাট পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ প্রথমেই একটি বড় করে শিরোনাম করেছে, দুর্নীতি করলে কারো রক্ষা নেই, সংসদে বললেন প্রধানমন্ত্রী। সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি করলে কারো রক্ষা নেই। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক, দুর্নীতি করলে কারো রক্ষা নেই, যারাই দুর্নীতি করবে ধরা হবে। এবং নিচে রয়েছে কালো টাকা সাদা করার সুযোগ বহাল, সংসদে অর্থ বিল পাশ। জাতীয় সংসদে কয়েকটি সংশোধনী সহ অর্থ বিল 2024 পাশ হয়েছে। পাশের আগে বিলের উপর সংশোধনের প্রস্তাব গ্রহণের মাধ্যমে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বহাল রাখা হয়েছে। এছাড়া 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগও বহাল রাখা হয়েছে। এবং তার পাশে রয়েছে দুদকের গর্জনে আতঙ্কে দুর্নীতিবাজরা, প্রতারণা করে ছেলেকে বীমা পরিচালক বানান রাজস্ব কর্মকর্তা মতিউর। এবং তার পাশে দেখতে পাচ্ছি দ্বিপক্ষীয় সম্পর্কে পারস্পরিক গুরুত্বের প্রতিফলন, শেখ হাসিনার ভারত সফর। নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দেশটিতে প্রথম দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাওয়া নিয়ে অবাক হওয়ার কিছু নেই। গত 10 বছরে প্রধানমন্ত্রী মোদী ও শেখ হাসিনা দুই পক্ষের সম্পর্কের ক্ষেত্রে আগের 40 বছরের তুলনায় আরও বেশি কার্যকর ফল অর্জন করেছেন। এবং তার পাশে রয়েছে 17 বছর পর ভারত। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক প্রথমেই শিরোনাম করেছে, দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু, দুর্নীতি করলে ধরব, সংসদে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী। অনেক সময় কারো অতিরিক্ত অর্থ আসে, সেটাকে মূলধারায় আনতেই সুযোগ দেওয়া হয়। যে যত চেষ্টাই করুক, দেশ পেছাবে না। আতেলরা সবকিছুতেই সমালোচনা করবে। উন্নয়ন বাজেট দিয়েছি, কমানোর কিছু নেই। সব বিভাগীয় শহরে মেট্রো রেল হবে, ফেনী থেকে কক্সবাজার পর্যন্ত হবে মেরিন ড্রাইভ। এবং তার পাশে রয়েছে সর্বোচ্চ কর হার 25% থাকছে, সংসদে অর্থ বিল পাশ। অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বললেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণীর সর্বোচ্চ কর হার 30% করার প্রস্তাব করা হলেও গতকাল শনিবার অর্থ বিল পাশের সময় তা প্রত্যাহার করা হয়েছে। ফলে আগের মতোই সর্বোচ্চ কর হার থাকবে 25%। এবং তার পাশে রয়েছে হারতে না পারলেও ভোটে ট্রাম্পকে হারাবো বললেন বাইডেন। 60% ভোটার বাইডেনের বিকল্প প্রার্থী চান। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি বিতর্কে কিছুটা খারাপ করে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, কিন্তু তিনি হাল ছাড়তে রাজি নন। বিতর্কের পর দিনই এক সমাবেশে তার অঙ্গভঙ্গিতে সেই ইঙ্গিত পাওয়া গেছে। এবং তার পাশে রয়েছে মতিউরকে রক্ষায় মরিয়া প্রশ্রয়দাতা প্রভাবশালীরা। এবং নিচে রয়েছে ভারত চ্যাম্পিয়ন ট্রফির স্বপ্ন অধরায় থাকলো দক্ষিণ আফ্রিকার। এনপিআর এর প্রথম সচিবের যত্রতত্র সম্পদের পাহাড় তদন্তে নেমেছে দুদক। খুলনার 2 বাড়ির নাম ফলক সরিয়ে ফেলেছে। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর প্রথমে শিরোনাম করেছে, একই বৃত্তে দুটি ফুল, ফয়সাল মতিউর, অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক। ছাগলকাণ্ডে আলোচিত এনপিআর এর সদস্য সাবেক
সদস্য মতিউরের অধিকাংশ সম্পদ স্ত্রী সন্তানের নামে। শ্বশুরবাড়ির নামে বিপুল সম্পত্তি রয়েছেন সংস্থার প্রথম সচিব। শ্বশুরবাড়ির নামে বিপুল সম্পত্তি করেছেন সংস্থার প্রথম সচিব ফয়সাল। দুজনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ বাণিজ্য ও মানি লন্ডারিং এর অভিযোগ। এবং তার পাশে রয়েছে দুর্নীতি যারা করবে তাদের ধরব, সংসদে বললেন প্রধানমন্ত্রী। এবং পাশে একটি বড় করে ছবি দেখতে পাচ্ছি, প্রতীক্ষার অবসান। ভারত চ্যাম্পিয়ন প্রোটিয়াদের হৃদয় ভেঙে বার্ডাস্তের বিরাট কোহলির ব্যাটে চড়ে রোহিত শর্মাদের টি-20 বিশ্বকাপ জয়ের উৎসব। এবং বাংলাদেশ ব্যাংকের জবাবদিহি নিশ্চিত করতে হবে IMF এর প্রতিবেদন। এবং তার পাশে রয়েছে 17 বছর পর আবারও টি-20 বিশ্বসেরা ভারত। এবং নিচে রয়েছে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে। বিএনপির আন্দোলন প্রসঙ্গে বললেন ওবায়দুল কাদের। ক্ষমতার দাপট কেউ দেখাবেন না, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিংসতা নীতি শেখ হাসিনার। এবং তার পাশে রয়েছে আন্দোলন তীব্র থেকে তীব্রতার করতে হবে নয়াপল্টনের সমাবেশে মির্জা ফখরুল। চোর ডাকাতরা মুক্তি পেলেও খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না, বললেন মির্জা আব্বাস। এবং নিচে রয়েছে কালো টাকা সাদার সুযোগ রয়েছে, বিত্তবানদের আয়কর ছাড়, কোম্পানির গাড়িতে পরিবেশ সারচার্জ বাতিল এবং অর্থনীতি প্রতিদিন নিম্নগামী, সংসদে জিএম কাদের। দর্শক, এ ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আজকের অতিথি MA কালাম, অধ্যক্ষ গুলশান কমার্স কলেজ। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি শুনতে পাচ্ছেন না? জি জি, আমরা শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে জানা ছিল যে আমরা জানি আজ 30 জুন 2024 সালের HSC সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। আর এই পরীক্ষার নকল এড়াতে এবং প্রশ্নপত্র ফাঁসের গুজব এড়াতে 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তো আপনার কাছে জানতে চাই, কোচিং সেন্টার বন্ধ রেখে প্রশ্নপত্র ফাঁস ও নকল রোধ করা আসলে সম্ভব কিনা, আপনি কি মনে করেন? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ এসে সকল দর্শকদেরকে। মাননীয় মন্ত্রী মহোদয় যে উদ্যোগটা নিয়েছে এবং বিগত দিনটা ছিল, আসলে কোচিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখেছি কিছুটা হইলেও কোশ্চেন ফাঁসার একটা প্রভাব থাকে। যখন কোচিং বন্ধ থাকে তার অনেকটা এখানে মুক্ত থাকা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটি একটি ভালো উদ্যোগ। জি, আবার জানতে চাই যে আবার পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পরীক্ষার হলে 30 মিনিট আগে আসা, মোবাইল ফোন নিয়ে হলে প্রবেশ করা যাবে না, এমন আরো কিছু নিয়ম নীতি বা নির্দেশনা রয়েছে, সেগুলো আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ। আসলে এবার জানেন আপনি যে সারা বাংলাদেশে 11টি শিক্ষা বোর্ড, 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং একটি কারিগরি শিক্ষা বোর্ড সহ 11 বোর্ডের শিক্ষা পরীক্ষা শুরু হলেও আজকে কিন্তু সিলেট বোর্ডে পরীক্ষা হচ্ছে না। সিলেট বোর্ডে বন্যার কারণে 8 তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিত। এটি একটি জানা গুরুত্বপূর্ণ বিষয়। 9 তারিখ থেকে 9 জুলাই থেকে সকল বোর্ডে পরীক্ষা শুরু হবে, অর্থাৎ সিলেট বোর্ডে 9 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। এবং এবছর এবং আগেও ছিল, এটা গত বছরও ছিল, যে পরীক্ষার হলে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন ডিভাইসের মাধ্যমে নকলের একটা প্রবণতা তৈরি হয়। এবছর সেটা কড়াকড়ি করা হয়েছে, এজন্য মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। এবং পরীক্ষার আধা ঘন্টা আগে আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে ছাত্ররা তাদের পরীক্ষা অনেক সময় দেখা যায় দেরিতে ঢোকে এবং এটা নিয়ে সমস্যা হয়, নকলের একটা প্রভাব তৈরি হয়। সেখানে এবছর কড়াকড়ি ভাবে আধা ঘন্টা আগে পরীক্ষা হয় ঢোকার একটা নির্দেশনা জারি করা হয়েছে। এমন যদি কেউ কোনো কারণে, বৈধ কোনো কারণে যদি তার দেরি হয়, তার রিপোর্ট রেখে এবং তার পরীক্ষা শুরুর পরপরই বলে জানাতে বলা হয়েছে যে কোন শিক্ষার্থী দেরিতে আসছে এবং কেন, কারণ সহ জানাতে বলা হয়েছে। আমি মনে করি এই সমস্ত নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে আমাদের এই নকল প্রভাবটা অনেকটাই কমে যাবে, আমরা বিশ্বাস করি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন MA কালাম, অধ্যক্ষ গুলশান কমার্স কলেজ। এই মুহূর্তে আমার হাতে আরো কিছু পত্রিকা রয়েছে, দেখে নেব সেগুলির প্রধান প্রধান শিরোনামগুলি। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রথমে এই শিরোনাম করেছে, দুর্নীতি কাণ্ডে তোলপাড়, আতঙ্কে দুর্নীতিবাজরা, বিব্রত ভালো কর্মকর্তারা, জোরালো শাস্তি চান সাবেক আমলারা। এবং আরও স্থাপনা উচ্ছেদ সাদিক এগ্রোর, অর্ধ কোটি টাকা অফিস সহকারীর অ্যাকাউন্টে। এবং তার পাশে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু, সংসদে প্রধানমন্ত্রী। এবং 17 বছর পর ভারত চ্যাম্পিয়ন। এবং তার নিচে রয়েছে
পাল্টাপাল্টি হুঁশিয়ারি ছাড় দেবে না কেউ, খবর আছে সহিংসতা করলে আলোচনা সভায় বললেন ওবায়দুল কাদের। এবং তার পাশে রয়েছে ভয় নয় কঠোর আন্দোলন করুন, সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এ ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে, দুর্নীতি করলে রক্ষা নেই, বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর দ্বার্থহীন ঘোষণা। সব বিভাগীয় শহরে মেট্রো রেলের চিন্তা, বাংলাদেশ হবে যোগাযোগের হাব, 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন। এবং নিচে রয়েছে কৃষি খাতে ভর্তুকি বহাল রেখে অর্থ বিল পাস, থাকছে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ এবং 50% কর দিয়ে অবৈধ অর্থ বৈধ করা যেতে পারে, সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের। এবং নিচে রয়েছে গাফিলতির পরেও বহাল তবিয়তে জেলার ও সুপার বগুড়া কারাগার থেকে আসামির পলায়ন এবং বৃষ্টিতে ভোগান্তির শঙ্কা, এইচএসসি পরীক্ষা শুরু আজ। এবং নিচে রয়েছে লঘুচাপে সারা দেশে বৃষ্টি, সিলেটে ফের বন্যার শঙ্কা, 3 দিন হবে ভারী বর্ষণ এবং অসহনীয় গরম ছিল জুনের 9 দিন। চট্টগ্রাম বে টার্মিনালে 7,605 কোটি টাকা দেবে বিশ্বব্যাংক, আমদানি রপ্তানি খরচ কমবে। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো প্রথমে শিরোনাম করেছে, ধনীদের ছাড়ে কালো টাকা সাদা করার সুযোগ রইল, অর্থ বিল পাস, কিছু সংশোধনী আনার পাশাপাশি নতুন কিছু প্রস্তাব এনে গতকাল জাতীয় সংসদে 2024 সালের অর্থ বিল পাস হয়। অর্থ বিলে যা আছে, করমুক্ত আয়সীমা বাড়েনি, সর্বোচ্চ কর হার 30% পরিবর্তে 25% এবং 15% কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে। 15% বেশি কর দিলে কর নথি নিরীক্ষা হবে না। এবং নিচে রয়েছে, দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে বলেন প্রধানমন্ত্রী এবং ফিরে আসার বিরাট গল্পে আবার চ্যাম্পিয়ন ভারত এবং ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর বাইডেনের বিকল্প নিয়ে আলোচনা। এবং নিচে রয়েছে, কোনো অনুমতি ছিল না, ভাঙা হলো পুরো সাদিক এগ্রো। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, আমরা প্রতিটা পত্রিকা বিশ্লেষণ করে যেটা দেখলাম যে প্রধানমন্ত্রী সংসদে বাজেট আলোচনায় বলেছেন, দুর্নীতি করলে কোনো রক্ষা নেই, যেই দুর্নীতি করবে তাকে ধরা হবে। এবং কৃষি খাতে ভর্তুকি বহাল রেখে অর্থ বিল পাস হয়েছে এবং 50% কর দিয়ে অবৈধ অর্থ বৈধ করা যেতে পারে এমন একটি বিল সংসদে পাস হয়েছে। এবং আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবং আমরা আরো দেখেছি যে লঘুচাপে সারা দেশে বৃষ্টি, সিলেটে ফের বন্যার শঙ্কা। দর্শক, এই ছিল আজকের মতো পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলি। তো দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।